সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে এসএসসি সংক্রান্ত সেকেন্ড ব্যবসা উদ্যোগ লাইভ ক্লাসে। সো যারা আমাদের সাথে আগে ক্লাসে ছিলে তাদেরকে একটু বলে রাখি যে তোমার বন্ধু যা এখনো ক্লাস এসে পৌঁছায়নি তাদেরকে তুমি অবশ্যই আমাদের লাইভ ক্লাসটাতে ট্যাগ করে দাও, কিংবা তুমি তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর যারা মনে করছো যে আগে লাইভ ক্লাসটা মিস করে গেছো, একদম মন খারাপ করো না, বিকজ তুমি আমাদের এই লাইভ ক্লাসটা পুনরায় 10 মিনিট স্কুলের ওয়েব পেজ থেকে দেখতে পারো। কিভাবে সেটা দেখতে পারো সেটা আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। দেখার জন্য তোমাকে যেতে হবে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে। ঠিক এর আগের লাইভ ক্লাসটা তুমি যেভাবে মিস করেছো এটা আবার দেখতে পারবে, পূর্ববর্তী সবগুলো লাইভ ক্লাস তুমি আবার দেখতে পারবে। ইজন্ট ইট নাইস? সো তোমার বন্ধুদেরকেও সেটা জানিয়ে দাও। আর তুমি নিজে যদি মিস করে থাকো, তোমার জন্য একটা ছোট ডেমো দেখিয়ে দিই যে কিভাবে তুমি 10 মিনিট স্কুলের লাইভ গুলো আবার দেখতে পারবে। তো আমাদের সাথে আছে প্রোডাকশন ম্যানেজার ইমু। ইমু আমাকে হেল্প করছে সারফেসটা দিয়ে একটু 10 মিনিট স্কুলের পেজটা দেখাতে। কোম্পানি দিস তো। So this is the home page of 10 minute school. এই 10 minute স্কুলের হোম পেজের মধ্যে গেলে তুমি দেখতে পাবে যে আমাদের অনেকগুলো মডিউলস আছে, তাই না? জেএসসি, এসএসসি। সো তুমি এসএসসি টা তোমাকে এখন দেখিয়ে দিই। এসএসসি তে ক্লিক করার পর সবকিছু এসএসসির মতো করে তোমার স্ক্রিনে চলে আসবে। সেখান থেকে তুমি উপরে একদম দেখতে পাচ্ছ লাইভ ক্লাস আছে। সো লাইভ ক্লাসে যাওয়ার পর লাইভ ক্লাস সংক্রান্ত তুমি দেখতে পাবে আমাদের বিভিন্ন সাবজেক্ট, ছোট ছোট সাবজেক্ট। এই সাবজেক্ট গুলো থেকে তুমি তোমার পছন্দের সাবজেক্টটা বের করে নিয়ে লাইভ ক্লাসটা আবার রিপ্লে করে দেখতে পারো, এবং সেম কাজটা করতে পারো তোমার বন্ধুদের ক্ষেত্রেও। সো এখন যারা আমাদের সাথে লাইভ ক্লাসে প্রেজেন্ট আছো তাদেরকে জানিয়ে রাখি, কমেন্ট সেকশনে আমাকে বলে দাও যদি প্রিভিয়াস ক্লাস সংক্রান্ত তোমার কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি বলে দিই, আমাদের বোর্ডে আজকে তুমি দেখতে পাচ্ছ যে আজকে আমাদের টপিকটা লিখে রেখেছি বাংলাদেশের শিল্প এবং ব্যবসায় ব্যবস্থাপনা। তার মানে বাংলাদেশের শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের টপিক আজকে আমরা আলোচনা করব, যে টপিকগুলো আমি ছোট করে চেকলিস্ট দিয়ে রেখেছি। যারা ক্লাসে আছো একটু দেখে নিই কারা কারা আমাদের সাথে কমেন্ট সেকশনে আজকে প্রেজেন্ট আছো। আচ্ছা, কমেন্টস আসতে শুরু করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ গাইজ। যারা বন্ধুদেরকে এখন পর্যন্ত ইনভাইট করনি, প্লিজ একটু বন্ধুদেরকে ক্লাসে ইনভাইট করে দিও। আচ্ছা, তো চলে যাচ্ছি বাংলাদেশের শিল্প নিয়ে কথা বলতে। আমি আবার কমেন্ট সেকশনে ব্যাক করছি কিছুক্ষণ পর। টিল দেন স্টে উইথ আস। ওকে, সো ব্যবসায় বাংলাদেশের শিল্প নিয়ে কথা বলবো। শিল্প নিয়ে কথা বলতে গেলে ফার্স্টে একটা ছোট ইন্ট্রো একটু দিয়ে নিই, তুমি অলরেডি সেটা জানো, একটু ঝালাই করে নিই। শিল্প বলতে কি বোঝায়? শিল্প বলতে বোঝায়, শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। আমার মনে হয় ইমু ভুল করে একটু ওর মোবাইলে প্লে করে দিয়েছিল, একটু সাউন্ড আসছিল, সেটার জন্য কিছু মনে করো না, ইট টেকনিক্যাল গ্লিচ। তো যারা ক্লাসে উপস্থিত আছো একটু দেখে নিই কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আইমান বলেছেন হ্যালো পাবলিহা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। ব্রাইটনেস লো বলেছো লাভলু। লাভলু তুমি একটু রিফ্রেশ করে দেখতে পারো তোমার ব্রাউজারটা, আমার মনে হয় তখন লাইটিং এর প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো বলছিলাম শিল্প নিয়ে কথা, শিল্প উৎপাদনের বাহন। তুমি এটা তোমার অনেক পূর্ববর্তী একটা চ্যাপ্টার থেকে পড়ে এসেছো, যে লাইভ ক্লাসটাতে আমি অনেকবার এটাও বলেছিলাম যে শিল্প কেন উৎপাদনের বাহন, রাইট? সো শিল্পের উৎপাদনের বাহন হওয়া সংক্রান্ত একটা ছোট প্রশ্ন একটু করে নেই, যে শিল্প কয় প্রকার? এটা একটু ঝটপট আমাকে কমেন্ট সেকশনে বলে দাও। শিল্প কয় প্রকার? এই প্রশ্নটা অ্যান্সার করার মাধ্যমে আমি জেনে যাব যে তোমার শিল্প সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা। এরপর আমরা জানবো কুটির, মাঝারি এবং বৃহৎ শিল্প সংক্রান্ত বিভিন্ন টপিক। সো একটু ঝটপট বলে দাও যে শিল্প কত প্রকার। আমাদেরকে হাই জানিয়েছো নাফিস, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি জানিয়েছো হাই, অরোরা জানিয়েছো হাই। হাই আপু। রাকিব হাসান বলেছো এইচএসসির জন্য ক্লাস কবে নেওয়া হবে? রাকিব, আমাদের এসএসসি বন্ধুদের জন্য এই ক্লাসটা শেষ করার মাত্রই আমরা এইচএসসি ক্লাসটা শুরু করে দেব। ওকে, আমাদেরকে নিখিল বলেছো উৎপাদনের বাহন শিল্প 5 প্রকার। রাসেল বলেছো 5 প্রকার। অভি বলেছো 3 প্রকার। ভাইয়া তুমি তুমি মনে হয় ব্যবসায় কত প্রকারের উত্তর আমাকে করেছো, রাইট? তুমি শিল্প কত প্রকার প্রশ্নটা করেছিলাম আরেকবার একটু দেখে নাও, আমার মনে হয় তোমার মনে পড়বে। আচ্ছা, 6 বলেছো রনি। রনি, আই এম সো সরি, আমি তোমার অ্যান্সারটা নিতে পারছি না। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হচ্ছে 5 প্রকার। আচ্ছা, 5 প্রকার কেন এটা একটু বলি। 5 প্রকার হচ্ছে যেহেতু সরি, আমাদের শিল্পের মধ্যে ছিল যে উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, এরপর ছিল আমাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়াগত শিল্প। এই ধরনের শিল্পের 5টা প্রকার ভেদ যেটা আমরা পড়েছিলাম, সেখান থেকে যারা 3 প্রকার অ্যান্সার করছো ওদের অ্যান্সারটা কেন ডিফারেন্ট? বিকজ তোমরা আমার মনে হয় ব্যবসায় কত প্রকার এটা অ্যান্সার করছো, যে ব্যবসায় হচ্ছে 3 প্রকার, বাণিজ্য, শিল্প আর প্রত্যক্ষ সেবা। কিন্তু আমি প্রশ্নটা করেছিলাম যে শিল্প কত প্রকার। আর শিল্পের মধ্যে আমাদের ছিল প্রজনন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, দেন ছিল আমাদের প্রকৃতি থেকে এগুলো আহরণ করি সেই ধরনের শিল্প।
তো মোট 5 প্রকার শিল্প আমরা পড়েছিলাম। তো এখন শিল্প সংক্রান্ত আরেকটু এক্সট্রা কিছু জিনিস দেখব। প্রথমত দেখব যে আমাদের কুটির শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পটা কি, এবং এটা মনে রাখার কিছু ছোট ছোট টেকনিক্স। ফার্স্টলি জেনে নেই যে বাংলাদেশে যখন বলছি বাংলাদেশের শিল্প, এর মানে হচ্ছে বাংলাদেশের সরকার বাংলাদেশে যেই ধরনের প্রোডাক্টস বা সার্ভিস তুমি পেয়ে থাকো, পণ্য বা সেবা, সেই পণ্য বা সেবা দেওয়ার জন্য যে একটা পলিসি বানায় না, একটা নীতি বানায়, যেটাকে আমরা বলে থাকি শিল্প নীতি। সেই শিল্প নীতি অনুসারে বাংলাদেশে ওরা কয় প্রকারের শিল্প অ্যালাউ করে, অর্থাৎ তুমি পণ্য বা সেবার জন্য কত ধরনের শিল্পের মাধ্যমে উৎপাদন করতে পারো বা সেবা দিতে পারো। সো এই উৎপাদনমুখী প্লাস সেবাধর্মী, এই দুই ধরনের শিল্প মাধ্যমে তুমি বাংলাদেশে ব্যবসা করতে পারছো, এবং এটা কোথায় বলে দেওয়া আছে? বাংলাদেশের শিল্প নীতিতে। এখন একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিল্প নীতির একেবারে লেটেস্ট ভার্সনটা কত? যারা যারা উত্তরটা জানো ছটপট আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও যে বাংলাদেশের শিল্পনীতি 2010, এটা তোমার বইয়ে আছে। আমাকে একটু বলো শিল্পনীতির অ্যামেন্ডেড সংশোধিত ভার্সন, অর্থাৎ লেটেস্ট ভার্সনটা কত শিল্পনীতির? আমি কমেন্ট সেকশনে একটু দেখে নিই, যারা জানো তারা অ্যান্সার করো। যদি অ্যান্সার করতে না পারো একদম মন খারাপ করো না, বিকজ আমরা আমাদের লাইভ ক্লাসে আজকে পরবর্তীতে জেনে নিব যে বাংলাদেশের শিল্পনীতির লেটেস্ট ভার্সনটা কত। আমি একটু কমেন্ট সেকশনটা দেখে নেই। আমাদেরকে প্রশ্ন করেছো যে কেমিস্ট্রি ক্লাস কবে হবে। মেহেদি কেমিস্ট্রি ক্লাসটা আমাদের যেদিন নেওয়া হবে এর আগে আমরা একটা পোস্ট করে দিব, রুটিন পোস্ট করে দিব আমাদের 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে। সো তুমি আমাদের লাইভে যদি সাথে থাকো পেজটা, তাহলে তুমি খুব দ্রুত সেটা জেনে যেতে পারো। আচ্ছা, তো মন্ডল বলেছো সরি নাবিল বলেছো 2017। নাবিল আর একটু চেষ্টা করে দেখবে কি 2017 বলেছো, আর একটু চেষ্টা করে দেখো তো শিল্পনীতি 2010 সংশোধিত ভার্সনটা কত। আচ্ছা, আমি একটু নিজে অ্যান্সারটা করে দিই। শিল্পনীতি 2016 সালে লেটেস্ট আপডেট করা হয়। শিল্পনীতি অনুসারে কি কি করা হয়? বলা হয় যে বাংলাদেশে কুটির শিল্প, এটার লিমিটেশন কি কি, মাঝারি শিল্প কত থেকে কত তোমার ক্যাপিটাল হতে হবে, কত থেকে কত তোমার হিউম্যান রিসোর্স হতে পারবে। সো এই টপিকগুলো আজকে আমরা আমাদের লাইভ ক্লাসে কভার করবো। ওকে, সো প্রথমেই চলে যাই আমাদের কুটির শিল্পের সংক্রান্ত কিছু বেসিক কনসেপ্টস। কুটির শিল্প নামটা শুনেই বোঝা যায় যে একটা নির্দিষ্ট কুটির থেকে এই শব্দটা এসছে, তাই না? কুটির শব্দটার উপর একটু ফোকাস করি। কুটির শব্দটা শুনলেই বোঝা যায় যে এটার পরিসর ছোট, তাই না? খুব স্বল্প পরিসরে, এই শব্দটা এটার সাথে খুব সম্পৃক্ত, যে স্বল্প পরিসর। স্বল্প পরিসরে যখন পরিবার ভিত্তিক কোনো ব্যবসায় গড়ে ওঠে তখন সেটাকে আমরা বলতে পারি কুটির শিল্প। তবে কুটির শিল্প হওয়ার জন্য কিছু কন্ডিশন মিট করতে হয়। কন্ডিশন গুলা কি কি একটু দেখি কমেন্ট সেকশন যারা আছো কিছু বলতে চাও কিনা। আচ্ছা, 2016 আমাকে রাইট অ্যান্সার অনেকেই করেছিলে। আচ্ছা, আল মামুন বলেছো যে আপু আগের ক্লাসে একটা কোশ্চেন করেছিলাম, অ্যান্সার করনি। প্রশ্ন হলো বেষ্টি বলতে একটি জিনিসকে বোঝায় কি? ভাইয়া তুমি কি ব্যষ্টিক বোঝাচ্ছ? তুমি বেষ্টি বলেছো, তুমি কি আরেকবার একটু প্রশ্নটা করবে আল মামুন? আমি তোমার প্রশ্নটা নিয়ে নিব, আমি তোমার প্রশ্নটা নিয়ে নিব, তুমি একটু আরেকবার প্রশ্নটা করো। আচ্ছা, একটু বলে নেই, সূর্য, রাসেল, জিসান আমাদেরকে লাইভ ক্লাসের 2016 সালের প্রশ্নটা রাইট অ্যান্সার দিয়েছিলে। আমি সো সরি, আমি তোমার অ্যান্সারটা আগে দেখিনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর অপু, তুমি আমাকে আরেকবার একটু প্রশ্নটা করে দাও। ঠিক আছে, আমি ব্যষ্টিক ভাবছি, ব্যষ্টিক বলতে তুমি মাইক্রোস্ট্রিনিং এর ব্যষ্টিক বলছো কিনা আমি এটা ধরতে পারিনি, তুমি আরেকবার একটু বলো। ওকে, সো স্বল্প পরিসরে কুটির শিল্প হওয়ার জন্য কিছু কন্ডিশন থাকে। তো যেটা হয়, দুটা কন্ডিশন আছে। দুটা কন্ডিশন হচ্ছে, একটা তোমার মোট সম্পদ সংক্রান্ত, আরেকটা হচ্ছে জনবল সংক্রান্ত। একটু খেয়াল করো, সম্পদ আর জনবল এই দুটা ইন্ডিকেটর যে তোমার শিল্পটা আকার কতটুকুন হবে। ঠিক আছে, সো এই সম্পদটা মনে রাখার জন্য বলা হয় যে তোমার যে প্রেমিস, অর্থাৎ যে এলাকা ভিত্তিক যেই জায়গাটাতে তুমি ব্যবসাটা স্থাপন করেছো, সেটা ইউজুয়ালি কি হয়, যেখানে উৎপাদন করা হয় বা যেখান থেকে সেবা দেওয়া হয়, ওটা কি হয়, একটা অফিস বা একটা কারখানা, বা কিছু যদি না হয় একটা জমি। সো এই কারখানা বা জমিটাকে ইংলিশে বলা হয় বা
যে ওয়ার্ডটা দিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে বলা আছে, শিল্পনীতিতে, সেটাকে বলা হয় প্রেমিস। সো এই প্রেমিসটা অর্থাৎ কারখানা বা জমি ব্যতি রেখে, দ্যাট মিনস হতে পারে তোমার কুটির শিল্পটা নিজের বাসা থেকে তুমি অপারেট করছো। যেহেতু একটা শব্দ এখানে বলে দিয়েছে না, পরিবার ভিত্তিক, তার মানে এখানে চান্সেস আর দেয়ার যেটা তুমি তোমার বাসা থেকে অপারেট করছো। এবং এটা কুটির শিল্প না, এটা যে কোনো শিল্পের ক্ষেত্রেই প্রযোজ্য, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে। যখন পরিবার ভিত্তিক হয় এবং জমি কারখানা ব্যতি রেখে তোমার আরো কিছু সম্পদের প্রয়োজন হয়, স্থায়ী সম্পদ, যেমন ইকুইপমেন্টস, যন্ত্রপাতি, তাই না, যে যন্ত্রপাতিগুলোর প্রয়োজন হয় সেগুলো তোমার স্থায়ী সম্পদ। তো এই স্থায়ী সম্পদটা আমরা যখন অ্যাকাউন্টিং করি তখন আমরা সবাই জানি যে স্থায়ী সম্পদের সাথে আমরা সংস্থাপন ব্যয়টাকে যোগ করে ওটার ক্যাপিটালাইজেশন করি না, সম্পদ যেটা থাকে সেটার সাথে আমরা সংস্থাপন ব্যয়টাকে অন্তর্ভুক্ত করি। বলছে যে এই স্থায়ী সম্পদ প্রতিস্থাপন ব্যয় যেটার খরচ হতে পারবে আমার 5 লাখ টাকার কম। এই যে বললো যে 5 লাখ টাকার কম হবে, এটাকে মনে রাখার সুবিধার্থে আমি কি করি, যেহেতু এটা মনে রাখতে আমার কষ্ট হয়, তো আমি বলি কি, এক্স হচ্ছে ক্যাপিটাল, এক্স এর ভ্যালুটা হবে লেস দেন 5 লাখ, অর্থাৎ 5 লাখ টাকা। আর জনবল, এটাকে আমরা এইচ, হিউম্যান রিসোর্স বলতে পারি না খুব ইজিলি। তো মনে রাখার সুবিধার্থে কি করি, বলি HR ইজ লেস দেন 10 পিপল। এটা হচ্ছে আমার পার্সোনাল ট্যাকটিক্স, যেটা দিয়ে আমি কুটির শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্পের ক্যাপিটাল আর হিউম্যান রিসোর্স এই দুটো মনে রাখতাম। খেয়াল করে দেখো, তোমাকে যদি এখন প্রত্যেকটার জন্য মনে রাখতে হয় যে কারখানা এবং জমি ব্যতি রেখে স্থায়ী সম্পদ এবং সংস্থাপন ব্যয় অর্থাৎ প্রতিস্থাপন ব্যয় আমার হতে হবে 5 লাখ টাকার কম, আর জনবল হতে হবে 10 জনের কম, সেটা মনে রাখার থেকে এক্স লেস দেন 5 লাখ, HR লেস দেন 10 পিপল, এটা মনে রাখাটা আমার জন্য ইজি। তুমি তোমার কুটির শিল্পের যে বইয়ের চ্যাপ্টারটা আছে সেখানে ছোট করে পাশে এটা লিখে রাখতে পারো। পরীক্ষার হলে যাওয়ার আগে, কিছুদিন পর যাদের SSC পরীক্ষা, সো পরীক্ষার হলে যাওয়ার আগে যেটা হয়, একেবারে সব তো পড়ে যাওয়া সম্ভব হয় না। তো আমরা কি করি, মানে সবার জন্য এটা প্রযোজ্য, তুমি তোমার খুব ইম্পর্টেন্ট কিছু টপিক যেগুলো কিনা মনে রাখার জন্য ওই চ্যাপ্টারটা পুরোটা পড়ার দরকার নাই, খুব স্পেসিফিক কিছু জিনিস কোথাও যদি টুকে রাখো, পরীক্ষার হলে যাওয়ার আগে যদি ওটা একবার দেখে যাও, তাহলে তোমার প্রিপারেশনটা 100% হবে, কিন্তু তোমার 100% এফোর্ট দিতে হবে না। একটু ছোট ছোট ট্যাকটিক্স ফলো করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে কুটির শিল্প হওয়ার জন্য কি কি করা লাগে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এটা করতে হয়, কেন এটা পরিবার ভিত্তিক? কারণ কুটির শিল্প হচ্ছে যেখানে তোমার প্রয়োজন হয় প্রত্যক্ষ, খুব প্রত্যক্ষ হতে হয়, অর্থাৎ পার্সোনাল ইনভলভমেন্ট। নেক্সট, তোমাকে এখানে নৈপুণ্য অর্জন করতে হয়। ইংলিশে বলা হয় যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ট্রু। আমি তোমাদের এখন বলি এটা কিভাবে হয়। যখন সেটা পরিবার ভিত্তিক হয় তখন এটা একটা হেরিটেজ ফলো করে, ঠিক আছে? এক একটা জেনারেশন ওই জিনিসটার উপর বেস করে ওদের লাইভলিহুড অর্থাৎ জীবিকা নির্বাহ করে, এবং প্রত্যেকটা জেনারেশনের পর জেনারেশন একই পেশায় নিযুক্ত থাকে। তুমি যদি কখনো খেয়াল করে থাকো যে, কিছু এক্সাম্পল আজকে আমরা দেখি ক্লাসে, মিষ্টি, মিষ্টি যেখানে বানানো হয় সেখানে কখনো কেউ গিয়েছো কিনা আমি জানি না, যারা মিষ্টি বানায় ওরা কিন্তু একটা কমিউনিটি বেসড মানে নিশ্চয়ই সবাই বোঝো, একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক, এবং ওদের একটা নির্দিষ্ট কালচার আছে, ওদের কিছু নির্দিষ্ট এটিকেট আছে, ওরা একই ধরনের সম পেশাজীবী, সম শ্রেণীর, যেটা সমবায়ের ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। এছাড়াও দেখবা যে ওদের ওখানে একটা নির্দিষ্ট কালচার গড়ে ওঠে। সো এই যে কমিউনিটি সেন্ট্রিক মিষ্টি যারা বানায়, ওরা জেনারেশনের পর জেনারেশন এই একটা কাজই করে আসছে। আবার বাংলাদেশে নকশি কাঁথা, আমরা সবাই মোটামুটি এটা চিনি, তুমি যদি বাংলাদেশি হয়ে থাকো তাহলে তোমার এটা চেনার কথা। নকশি কাঁথার ব্যাপারটাও কিন্তু সেম। নকশি কাঁথা কিন্তু ম্যাস স্কেলে বানানো হয় না, এটা কিন্তু বাংলাদেশের যারা মহিলারা বর্ষাকালে যখন বাইরে কাজ করতে পারে না, মাঠে ঘাটে যেহেতু পানি জমে থাকে, তো তারা তখন বাসায় বসে এই কাজটা করে জীবিকা নির্বাহ করে। এটা পরিবার ভিত্তিক কিছু পেশা, এবং এ কারণে যেহেতু এখানে লোকবল কম এবং এখানে তোমার ইকুইপমেন্টস এর জন্য অনেক টাকা খরচ করতে হয় না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে থাকি কুটির শিল্প। এই শিল্পগুলা বাংলাদেশের খুব কালচার বেসড। ফর এক্সাম্পল, তোমরা কি কেউ ওই জিনিসটা চিনো কিনা আমি জানি না, বাকরখানি।
বাকরখানি, আমি জানি না তুমি এটা চিনো কিনা। বাকরখানি হচ্ছে একটা বেকারি প্রোডাক্ট, একটা বেকারি প্রোডাক্ট। তুমি খেয়াল করে দেখবে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের বেকারি প্রোডাক্টস ম্যাস স্কেলে বানানো হয়। হক, অল টাইম, ড্যান কেক, নামগুলো সবার পরিচিত। কেউ কিন্তু বাকরখানি বানায় না, বিকজ এটা কিন্তু বাংলাদেশের কুটির শিল্পের অন্তর্গত। কেন? কারণ এটা একটা পরিবার ভিত্তিক কাজ, খুব স্বল্প সংখ্যক জনবল নিয়ে গড়ে ওঠে, 10 জনের বেশি কখনোই ক্রস করে না, এবং এটা সবাই বানাতে পারে না, বিকজ এখানে একটা নৈপুণ্যতার দরকার হয়, নিপুণতার দরকার হয়, নৈপুণ্য প্রয়োজন। কেন? কারণ আমি একবার দেখেছিলাম যে একটা বাকরখানি বানাচ্ছে একটা বেকারিতে লোক উনুনের মাধ্যমে, ঠিক আছে? তো সে যখন বানাতে থাকে তখন সে যে মোশনে থাকে, যখন তার সামনে কিছু থাকে না তখনও সে ওই মোশনটাই ফলো করতে থাকে। এইটা দেখে বুঝতে পেরেছিলাম যে কেন আসলে বাকরখানি কুটির শিল্পেই প্রযোজ্য, কেন ড্যান কেক, হক, অল টাইম এটাকে ম্যাস স্কেলে প্রডিউস করতে পারছে না। যদিও ক্যাপিটাল আছে, কিন্তু তারপরে ওই যে একটা ইনভলভমেন্ট প্রয়োজন, এই জন্য এটা সম্ভব হয়ে ওঠে না। এটা গেল কুটির শিল্পের কথা। এখন আমরা দেখব কুটির শিল্পের পর আমাদের কমেন্ট সেকশনে সংক্রান্ত কারো কিছু বলার আছে কিনা। আচ্ছা, বাংলা ক্লাস চাই বলেছো মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, তোমার বাংলা ক্লাসের এই আবেদনটা যিনি বাংলার শিক্ষক নাহিয়ান ভাইয়াকে অবশ্যই জানিয়ে দিব। আশা করব নাহিয়ান ভাইয়া খুব শীঘ্রই তোমাদের জন্য একটা বাংলা ক্লাস নিয়ে আসবে। আচ্ছা, সাধারণ বিজ্ঞানের জন্য লাইভ ক্লাসের লিংক চেয়েছো বাবু। আশা করছি বাবু তুমি লাইভ ক্লাসের লিংকটা একটু পরে কমেন্ট সেকশনে পেয়ে যাবে। আচ্ছা, ব্যাংক বিজনেস কমিউনিটি বেসড বলছো তানভীর জামি। তানভীর জামি, ইউর রাইট, এটা কমিউনিটি বেসড, কিন্তু সেটা কুটির শিল্পের আন্ডারে পড়বে না, যেহেতু এটার মূলধনটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, যেটা আমরা বৃহৎ শিল্পের আন্ডারে দেখবো, যেটা কিনা 30 কোটি টাকার ওপরে। ওকে, তো কথা বলছিলাম মাঝারি শিল্প নিয়ে। আচ্ছা, তো মাঝারি শিল্প নিয়ে ঠিক কুটির শিল্পের মতোই মাঝারি শিল্পেরও কিছু ছোট ছোট কন্ডিশনস আছে। তো সেই কন্ডিশনস গুলা একটু দেখে নিব। মাঝারি শিল্প কখন আসবে? মাঝারি শিল্প আসবে যখন কুটির শিল্পের কিছু লিমিটেশনস তুমি ওভারকাম করতে চাও। কুটির শিল্পের লিমিটেশনস কি ছিল? যে স্বল্প পরিসর, স্বল্প জনবল। কি হবে এখন যদি আমি বেকারি আইটেম প্রডিউস করতে চাই, কিন্তু আমি এখন অনেক বেশি ক্যাপিটাল, অনেক বেশি মানুষজন নিয়ে করব। তো সেক্ষেত্রে তুমি এই যে কুটির শিল্পের স্বল্প পরিসর, এইটার কোনো একটা প্রোডাক্ট ম্যাস স্কেলে বাজারে নিয়ে আসতে পারো। ফর এক্সাম্পল, অল টাইম যখন চিন্তা করলে আমি বেকারি প্রোডাক্টসই সেল করব, কিন্তু আমার ক্যাপিটাল হবে বেশি, আমার হিউম্যান রিসোর্স হবে বেশি, ঠিক দ্যাট মোমেন্ট অনওয়ার্ড তুমি কি করতে পারো? এটাকে, শিল্পটাকে চেঞ্জ করতে পারো, কুটির শিল্প থেকে মাঝারি শিল্পে করতে পারো। প্রশ্ন থাকতে পারে যে কুটির শিল্প থেকে মাঝারি শিল্পের ডিফারেন্সের কারণে কি আমার কোনো এক্সট্রা সুবিধা পাবো কিনা? এক্সট্রা সুবিধা পাবা। কখন এক্সট্রা সুবিধা পাবা? যখন তোমার মানুষজন বেশি হবে, তখন তোমার সেলস অর্থাৎ বিক্রয়ের পরিমাণটাও কিন্তু সেই সাথে সাথে বেড়ে যাবে। এটা থেকে সবথেকে বড়, মানে সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা, যে মাঝারি শিল্পের ক্ষেত্রে বা মাঝারি থেকে বৃহৎ শিল্পে গেলে তখন পর্যায়ক্রমে এই বেনিফিটস গুলা বাড়তে থাকে। একটু দেখে নিই আমাদের কন্ডিশনস গুলো কিভাবে ফুলফিল হতে হবে। ওকে, সো কমেন্ট সেকশনে যারা আছো, থ্যাংক ইউ সো মাচ। স্ট্যাটিস্টিক্স ক্লাস, স্ট্যাটিস্টিক্স এর ক্লাস চেয়েছো জিসান। জিসান, তোমার স্ট্যাটিস্টিক্স এর ক্লাসের জন্য আমি আমাদের 10 মিনিট স্কুলের যারা টিচার আছেন তাদেরকে জানিয়ে দিব। খুব শীঘ্রই তুমি এটার জন্য আশা করি একটা রুটিন পেয়ে যাবে। আচ্ছা, তো একটু বলে রাখি, মাঝারি শিল্পের জন্য যখন আমরা দুটা কন্ডিশন মিট আপ করবো, সেটা দুটা ফেজে করব। প্রথম ফেজটা হচ্ছে উৎপাদন, সেকেন্ড হচ্ছে সেবা। যখন উৎপাদনের জন্য করব তখন একটু দেখে নেই যে আমাদের পুরনো স্টাইল অনুযায়ী ক্যাপিটাল আর লোকবল কত প্রয়োজন হয়। তো আমার পুরনো স্টাইল অনুযায়ী ক্যাপিটাল 50 লাখ থেকে বেশি এবং 10 কোটির কম। তাহলে 50 লাখ থেকে বেশি, 50 লাখ যদি হয়ে যায় তখন থেকে সেটা মাঝারি শিল্পের আন্ডারে চলে যাবে, ভেরি ইম্পর্টেন্ট। আর 10 কোটির কম, দ্যাট মিনস আপ টু। তুমি যখন নাকি 10 কোটিতে চলে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত সেটা মাঝারি শিল্পের অন্তর্গত থাকবে। আর 50 লাখ থেকে অনওয়ার্ডস, 50 লাখ যদি থাকে তখন সেটা কি হবে? মাঝারি শিল্প। 50 লাখ থেকে বেশি, 10 কোটি পর্যন্ত। আচ্ছা, এরপর চলে যাই যে আমার হিউম্যান রিসোর্স। আমার হিউম্যান রিসোর্স কত হবে? আমার হিউম্যান রিসোর্স হবে 25 থেকে নিয়ে। আচ্ছা,
25 থেকে 99, এটা একটু বলে রাখি যে যখন 25 জন থাকবে তখন তোমার এটা চলে যাবে মাঝারি শিল্পে আপ টু 99। দ্যাট মিনস 25 থেকে 99 জন পর্যন্ত তোমার মাঝারি শিল্পের যখন উৎপাদন করবে ততক্ষণ পর্যন্ত এটা মাঝারি শিল্প বলে গণ্য হবে। এটার যখন আমি বলছিলাম যে কিছু এক্সট্রা বেনিফিটস আছে, বেনিফিটস গুলোর একটা টার্মিনোলজি আমরা ইউজ করি, সেটা হচ্ছে কর অবকাশ পাওয়া। আরেকটা হচ্ছে আমার যে ডেপ্রিসিয়েশন করি না, যে অবহার করি কিংবা বলতে পারো অবচয়, অবচয়ের হারের উপরেও একটা সুবিধা পাই। কুটির শিল্প থেকে মাঝারি শিল্প, মাঝারি শিল্প থেকে বৃহৎ শিল্প, এবং এই তিনটা শিল্প তুমি কোন কোন এরিয়ায় করছো, অর্থাৎ বাংলাদেশের শিল্পোন্নত বা শিল্প অনুন্নত বিভিন্ন ধরনের জায়গা আছে। তো সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তুমি যদি সেই সব জায়গাতে এই কাজগুলো করতে পারো তাহলে তোমাকে কর অবকাশ দেওয়া হবে, যেটাকে আমরা বলে থাকি ট্যাক্স হলিডে। তাহলে কি হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার বিক্রয়, যেহেতু ধরে নেওয়া হয় শুরুর দিকে বিক্রয়টা একটু কম হয়, সো শুরুর দিকে তোমার কাছ থেকে ট্যাক্সটা তুলনামূলক কম নেওয়া হবে। এবং এই সুবিধাগুলো তুমি কখন পাও, যখন তুমি স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে থাকো। এবং এই সুবিধাগুলো আমাদেরকে কে দেয়, শিল্প নীতি। শিল্প নীতি যেটা কিনা অ্যামেন্ডেড ভার্সন 2016, যে প্রশ্নটা ক্লাসের শুরুতে করেছিলাম। তো এরপর চলে যাই সেবা ধর্মীতে। আচ্ছা একটু দেখে নিই কমেন্ট সেকশনে যারা আছো কারো কি কোনো কোয়েশ্চেন আছে কি না। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, চলে যাচ্ছি সেবা ধর্মীতে। যখন সেবাধর্মী করব তখন আমাদের ক্যাপিটালের পরিমাণটা কত হবে? যখন সেবাধর্মী করব তখন আমাদের ক্যাপিটাল দাঁড়াচ্ছে 1 কোটি পর্যন্ত। অর্থাৎ তুমি যখন 5 লাখ টাকা নিয়ে ক্যাপিটাল শুরু করছো তখন খুব সিম্পলি এটা আমাদের মাঝারি শিল্পে চলে যাবে, 5 লাখ টাকার অনওয়ার্ডস তো থাকবেই, আপ টু 1 কোটি টাকা। আর 25 থেকে 99 যেটা থেকে ছিল আমাদের উৎপাদনের ক্ষেত্রে, এখন হচ্ছে 10 থেকে 25। আচ্ছা, সো এই 10 থেকে 25 হচ্ছে আমাদের মাঝারি শিল্পের ক্ষেত্রে সেবাধর্মীতে কত পার্সেন্ট পর্যন্ত মানুষজন নিয়ে আমি হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে পারবো। তো এই দুটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে তোমার জন্য একটা ছোট প্রশ্ন রেডি করেছিলাম। সো আশা করব তুমি ঝটপট আমাকে কমেন্ট সেকশনে এটা অ্যান্সারটা করে দিবে। একটু দেখে নিই কমেন্টে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আপু বেকারি কোন শিল্পের অন্তর্ভুক্ত? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন প্রীতম। তুমি প্রশ্ন করেছো বেকারি কোন শিল্পের অন্তর্গত। বেকারি কোন শিল্পের অন্তর্গত, এই প্রশ্নটার সোজাসুজি কোনো অ্যান্সার দেওয়া সম্ভব না। বলা হয়ে থাকে বেকারিটাকে কুটির শিল্প। কি হবে যদি একটা বেকারি শিল্পে কেউ 30 কোটি টাকার বেশি ইনভেস্ট করে, তখন তুমি এটাকে কি বলবা? তখন কি তুমি এটাকে কুটির শিল্প বলতে পারবা? তখন এটাকে বৃহৎ শিল্প বলতে হবে। তো শিল্পটাকে আসলে কোন একটা নাম দিয়ে আলাদা করার উচিত না বলে আমার মনে হয়। তবে তোমাকে যদি এসএসসি তে প্রশ্ন করা হয় বেকারি কোন শিল্প, তুমি কাইন্ডলি কুটির শিল্পই দাগায় দিয়ে আইসো, বিকজ তোমাদের এসএসসি বই তো ইভেন এটাই দেওয়া। আচ্ছা আপু, শিল্পনীতি 2016 কি প্রশ্ন করেছে মামুন? শিল্পনীতি 2016 সরকারের বাংলাদেশের শিল্প সংক্রান্ত একটা দিক নির্দেশনা, যে বাংলাদেশের সরকার যখন বাজেট পেশ করে একই সাথে সাথে ওরা বিভিন্ন ধরনের নীতি পলিসি ডেভেলপ করে, যে বাংলাদেশে এই কাজটা কিভাবে হবে, কোন কোন সেক্টরকে বা কোন কোন শিল্পকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিব, সাবসিডিজ দিব, কোন কোন এক্সপোর্ট ইম্পোর্টের সুবিধা কাকে দিব কাকে দিব না। এই ধরনের নিয়ম নীতিগুলা যেই যেই নীতির মাধ্যমে আমরা পাই সেটাকে আমরা বলি শিল্পনীতি। এটার অ্যামেন্ডেড ভার্সন বা সংশোধিত শিল্পনীতি হচ্ছে 2016। ওকে, আচ্ছা আচ্ছা ইংলিশ নিয়ে প্রশ্ন করেছো, ইংলিশের ক্লাস আমি খুব দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর আপু কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা এখন পর্যন্ত দেইনি, কোয়েশ্চেনটা দিয়ে দিই। কোয়েশ্চেনটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কোয়েশ্চেনটা কি। কোয়েশ্চেনটার অপশনটা আমি তোমাকে নিচে দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনটার অপশনটা নিচে ছোট করে দিয়ে দেওয়া আছে, একটু মনোযোগের সাথে কোয়েশ্চেনটা পড়ো। কোয়েশ্চেনটা পড়ে একটু অ্যান্সার করার চেষ্টা করো। আমি এতক্ষণ ধরে কুটির শিল্প আর মাঝারি শিল্প তোমাকে বুঝিয়েছিলাম, মনে রাখার সুবিধাতে বলেছিলাম এক্স আর হিউম্যান রিসোর্স দিয়ে মনে রাখতে পারো যেভাবে আমি করতাম। তো তুমি আমাকে ঝটপট কমেন্ট সেকশনে একটু বলে দাও যে জমি ব্যতি রেখে, আমি জাস্ট জমি লিখলাম, কারখানা এবং জমি পুরোটা লিখলাম না, জমি ব্যতি রেখে স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয় যদি 65 লাখ টাকা হয়, একটু
একটু মনে রাখার চেষ্টা করো এর আগ পর্যন্ত কত ছিল। 65 লাখ টাকা হয়, কিন্তু প্রতিষ্ঠানের জনবল পরিবার ভিত্তিক। একটু ওয়ার্ডস গুলো খেয়াল করো, কোথায় কি কি বলা হচ্ছে। এবং পরিবার ভিত্তিক কত? 9 জন। তাহলে এটা কি ধরনের উৎপাদনমুখী শিল্প? কুটির শিল্প, মাঝারি নাকি বৃহৎ শিল্প? ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও রাইট অ্যান্সারটা কি হবে। আমি অপেক্ষা করছি তোমার ক্লাস শেষ হওয়া পর্যন্ত। ফারুক বলেছে আপু ক্লাসটা কতক্ষণ পর্যন্ত চলবে? ভাইয়া ক্লাসটা চলবে যতক্ষণ পর্যন্ত আমি শেষ না করি। আমার হাতে 10টা পর্যন্ত সময় আছে, 10টার মধ্যে কোনো একটা সময় ক্লাসটা ছেড়ে দিব। ওকে। মেহেদি বলেছো নাম্বার 1 কুটির শিল্প। আচ্ছা মেহেদি, কেন মনে হলো কুটির শিল্প? আচ্ছা নাইস। সুমিত বলেছো কুটির শিল্প, নাইস। মিফতা বলেছো এ। রাফিয়া বলেছো মাঝারি শিল্প। রাফিয়া তুমি মাঝারি শিল্প কেন বললা আপু, একটু বলবা? তুলি বলেছো মাঝারি শিল্প। আচ্ছা আমি যেহেতু রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি, আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই আমাদের রাইট অ্যান্সার আসলে মাঝারি শিল্প, ইটস নট কুটির শিল্প। কেন মাঝারি শিল্প এটা আমি এখনই বলছি, কেন রাইট অ্যান্সারটা মাঝারি শিল্প। তোমাদের সামনে যদি কারো এসএসসির বইটা থাকে উদ্যোগের, একটু খুলে দেখবা যে কুটির শিল্পে যখন বলেছিলাম যে আমার পরিবার ভিত্তিক হবে, 10 জনের কম হবে, 5 লাখের কম হবে, তখন বলা ছিল 5 লাখ টাকার কম ক্যাপিটাল এবং এবং ছিল একটা শব্দ ছিল, শব্দটা ছিল এবং। বলেছে যে এবং, এবং বলতে আমরা বোঝাই এটা প্লাস এটা দুটাই থাকতে হবে, দ্যাট মিনস প্লাস। বলেছে যে 5 লাখ টাকার কম হতে হবে এবং কি হতে হবে, 10 জনের কম জনবল হতে হবে, তাই না? দুটা কন্ডিশন মিট করলে তবেই তুমি সেটাকে কুটির শিল্প বলতে পারবা। যখন মাঝারি শিল্পে গেলাম তখন বলা ছিল যে উৎপাদন বা সেবা যাই হোক না কেন আমাকে কি করতে হবে, যদি আমি বলে থাকি সেবার কথা, তাহলে 5 লাখ টাকার কম 10 আর 1 কোটি টাকার বেশি, অথবা আরেকটা কথা ছিল কিংবা, কিংবা এটার মানে হচ্ছে অর, অর্থাৎ আইদার ওয়ান, যে কোনো একটাও যদি হয় তাহলে ওটাকে আমরা মাঝারি শিল্প বলবো। অর্থাৎ যদি তোমাকে বলা হয় কোনো একটা শিল্প, সেটার টোটাল ক্যাপিটাল 50 লাখ টাকা, কিন্তু সেটার জনবল 8 জন, আমার তো একটা কন্ডিশন মিট করছে, তাই না? 50 লাখ টাকা একটা কন্ডিশন মিট করছে, একটা কন্ডিশন মিট করলে আমি সেটাকে বলবো মাঝারি শিল্প। কখন? যখন আমার একটা কন্ডিশন মিট করবে। আর কুটির শিল্প বলবো কখন? যখন আমার দুইটা কন্ডিশন এট এ সেম টাইম মিলতে হবে, 5 লাখ টাকার কম হতে হবে এবং 10 জনের কম হতে হবে। এখানে যেহেতু বলেছে 9 জন, তাহলে তো এটা পরিবার ভিত্তিক 9 জন, একটা কন্ডিশন মিট করছে, আরেকটা কন্ডিশন কিন্তু মিট করছে না। যেহেতু আমার দুইটা কন্ডিশন মিট করছে না, দ্যাটস ওয়াই এটা কুটির শিল্প হবে না। আর কেন এটা মাঝারি শিল্প হবে? বিকজ আমার মাঝারি শিল্পের একটা কন্ডিশন মিট করলেই সেটাকে আমি মাঝারি শিল্প বলতে পারবো। অলরাইট, সো এখন আমার মনে হয় যারা কমেন্টে আছো তারা বুঝতে পেরেছো যে কেন এটা মাঝারি শিল্প হলো। ওকে, সো মাঝারি শিল্পে যারা দেখছো এতক্ষণ পর্যন্ত, আয়মান সাদিক ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন মাঝারি শিল্প। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর রাইট when you recognize it's মাঝারি শিল্প। তো যারা মাঝারি শিল্প বলছো তাদেরকে থ্যাঙ্কস, যারা ভুল করেছো তাদেরকে কনগ্রাচুলেশন, বিকজ তুমি যেহেতু এটা জানতে না, তোমার জন্য এটা জানার একটা অনেক বড় সুযোগ ছিল, তাই না? তো তুমি এই ইনফরমেশনটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে জানিয়ে দাও, সো দ্যাট পরীক্ষার হলে এই ধরনের কোনো কোয়েশ্চেন যদি এসএসসি তে পাও কখনো যেন ভুল না হয়। আর একটা জিনিস হচ্ছে, খেয়াল করে দেখো, আমি কিন্তু তোমাদেরকে এমন কিছু বলছি না যেটা তোমার বইয়ের মধ্যে নেই। তুমি কিন্তু এটাকে ক্রস চেক করে দেখতে পারো যে আচ্ছা বইয়ের মধ্যে কি আসলে এটা ছিল। তো একটু খুলে দেখো, কুটির শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, তিনটার মধ্যে কেবলমাত্র কুটির শিল্পের মধ্যে বলা এই এবং ওয়ার্ডটা, দুটা কন্ডিশন মিট করার টার্মিনোলজিটা, এটা তোমাকে, তুমি যদি খুব মনোযোগ দিয়ে না দেখো তোমার এটা মিস হয়ে যাবে। আর মাঝারি আর বৃহৎ শিল্পী একটা শব্দ খুব কমন, যেটা কিনা কিংবা। কিংবা দিয়ে বোঝায় যে যে কোনো একটা কন্ডিশন মিট করলেই তুমি সেটাকে ওই শিল্পের আন্ডারে ফেলতে পারো। তো এরই সাথে চলে যায় আমাদের বৃহৎ শিল্পের মধ্যে। একটু বলে যাই যে মাঝারি শিল্পগুলা কোনগুলা। মাঝারি শিল্প হচ্ছে যখন কুটির শিল্পের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করছো, কিন্তু সেটা করার জন্য তোমার অনেক বেশি ক্যাপিটাল লাগবে, সেটা হতে হবে 1 কোটি টাকার কম সেবামূলকের ক্ষেত্রে, এবং লোক হতে পারবে আপ টু 25। সো যেহেতু কুটির শিল্পে তুমি নাই, তার মানে 10 জনের মধ্যে তার পড়লা না, তার মানে 10 জন থেকে বেশি কিছু একটা হবে। কত হবে? 25 পর্যন্ত।
সেবার ক্ষেত্রে। আর যেটা বলছিলাম 99 পর্যন্ত হতে পারে কখন, যখন সেটা মাঝারি শিল্প। আর যখন বৃহৎ শিল্পে চলে যাচ্ছি তখন আমার এই 99টা চেঞ্জ হয়ে সেটা 100 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস 99 পর্যন্ত যদি থাকে তাহলে মাঝারি, 100 ক্রস করে গেলে তখন সেটাকে আমরা বলবো বৃহৎ শিল্প। তাহলে বৃহৎ শিল্পের কন্ডিশন গুলা একবার একটু দেখে নিই। ওকে, তো যারা ক্লাসে ছিলে নিজের বন্ধুদেরকে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও। আর যদি মনে হয়ে থাকে কেউ মিস করেছো তাহলে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যে এই ক্লাসে যখন আপলোড করা হবে তখন থেকে তুমি সেটা একবার দেখে নিও। আর কমেন্ট সেকশনে আমাকে জানিও যদি তোমার কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে। একটু দেখে নেই কমেন্ট সেকশনে কারো কিছু বলার আছে কিনা। আচ্ছা, মির্জা হোসেন আপু, মাঝারি শিল্পতে লেখা আছে প্রতিস্থাপন ব্যয় সহ 10 থেকে 30। হ্যাঁ, মাঝারি শিল্পের কথা বলছো ভাইয়া? 10 থেকে 30 কোটি নাকি তুমি আচ্ছা আচ্ছা ভাইয়া, তুমি অ্যাকচুয়ালি ঠিক বলেছো। মির্জা ইমরান, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে একটা রাইট ইনফরমেশন দিয়েছো যে মাঝারি শিল্পের মধ্যে 10 থেকে 30 কোটি লেখা ছিল। আর এটা যেটা বলেছিলাম সেটা আসলে মাঝারি শিল্পের জন্য ছিল না। মাঝারি শিল্পের জন্য 10 থেকে 30 কোটির আইডিয়াটা একদম রাইট। মির্জা, থ্যাংক ইউ সো মাচ। ইউর অ্যাকচুয়ালি রাইট যে তুমি আমাকে মাঝারি শিল্পের এই ইনফরমেশনটা দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে একটা অনেক বড় থ্যাঙ্কস দেওয়ার কথা আমার। আমি আসলে পড়ানোর মাঝখানে এটা ভুলে দিয়ে দিয়েছিলাম। এটা আসলে মাঝারি শিল্পের জন্য ছিল না। মাঝারি শিল্পের জন্য তোমার 10 থেকে 30 কোটিটা অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। থ্যাংক ইউ। তাহলে মাঝারি শিল্পের কথাটা যেহেতু বলেই ফেললা, তো মাঝারি শিল্পে আমি ভুল করে ওটা দেখিয়ে দিয়েছিলাম এবং আমাকে ভুলটা ফার্স্টে ধরিয়ে দিয়েছো মির্জা। এই জন্য সবার সামনে একবার মির্জাকে আমি একটা বড় করে থ্যাঙ্কস দিতে চাই। তো এরপর চলে যাই আমাদের পরবর্তী বৃহৎ শিল্পের পর্যায়ে। বৃহৎ শিল্পের জন্য, আচ্ছা, বৃহৎ শিল্পের জন্য আমাদের 30 কোটি টাকার অধিক যখন নাকি কোনো ধরনের ক্যাপিটাল থাকবে তখন সেটাকে আমরা বলে থাকবো, এক মিনিট একটু লিখেই দেখাই তাহলে। যখন আমার ক্যাপিটালের পরিমাণটা 30 কোটি টাকার বেশি হবে। যদি প্রশ্ন হয় যে 30 কোটি টাকা পর্যন্ত হয় তখন আমরা সেটাকে কি বলবো? যেই মুহূর্ত থেকে তোমার 30 কোটি হয়ে যাবে, যে মুহূর্ত থেকে 30 কোটি এবং 30 কোটির বেশি, তখন আমরা সেটাকে বলবো বৃহৎ শিল্প। এবং আমার সেটার জন্য লোক বল হতে হবে, আচ্ছা, লোক বল হতে হবে 250-র বেশি, অর্থাৎ 250 জন। এক্ষেত্রে কিন্তু আমি বলিনি যে 250 জন হলে কি হবে, 250 জন এর বেশি হতে হবে। এটা ছিল একটা ছোট একটা কন্ডিশন যেটা কিনা বৃহৎ শিল্প হওয়ার জন্য প্রয়োজন। আচ্ছা, বৃহৎ শিল্প হওয়ার জন্য আরো প্রয়োজন ছিল যদি সেবামূলক হয়। এক্স্যাক্টলি 250 জন বলেছো আল আমিন, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমাদের যদি এটা হয়ে থাকে সেবামূলক প্রতিষ্ঠান তখন কি হবে। উৎপাদনের জন্য, আচ্ছা, উৎপাদনের জন্য যেটা বলেছিলাম যে হতে হবে আমার 30 কোটি, আর ক্যাপিটালটা যদি আমার হয়ে থাকে সেবামূলক তখন হতে হবে 15 কোটি। আর বোথ দ্য কেসেসে আমার হিউম্যান রিসোর্স হবে মোর দেন 250। আচ্ছা, এটা ছিল বৃহৎ শিল্প হওয়ার জন্য একটা ছোট ইনসেন্টিভ যে বৃহৎ শিল্প হওয়ার জন্য তোমাকে 30 কোটির বেশি উৎপাদনের ক্ষেত্রে আর 15 কোটির বেশি হতে হবে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। প্রশ্নটা তখনই ট্রিকি হয়ে যাবে যখন তোমাকে মাঝারি আর বৃহৎ শিল্পের মধ্যে কনফিউজ করে দেওয়া হবে যে কোনো একটা কন্ডিশন মিট করা নিয়ে। তো যখনই দেখবা যে একটা কন্ডিশন মিট করছে মাঝারি এবং বৃহতের, তখন কি হবে? উত্তরটা হচ্ছে কনফিউশনটা ক্রিয়েট হয় যখন কুটির আর মাঝারি শিল্পের মধ্যে থাকে। তখন কুটির শিল্পটাকে ইজিলি এলিমিনেট করে দেওয়া যায় যদি একটা কন্ডিশন ফিল আপ করে। কিন্তু কি হবে যদি সেটা মাঝারি আর বৃহতের মধ্যে হয়ে থাকে? সো মাঝারি বৃহতের মধ্যে আসলে এই ধরনের কোনো কনফিউশন ক্রিয়েট করার মতো কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে না, সিন্স এই দুটার ক্ষেত্রে একটা কমন কন্ডিশন আছে, সেটা হচ্ছে কিংবা। যেহেতু কিংবা শব্দটা দিয়ে এই দুইজনকে জুড়ে দেওয়া হয়েছে, সো যে কোনো একটা কন্ডিশন মিট আপ করলে কিন্তু তুমি বলতে পারো এটা মাঝারি শিল্প আর অথবা অন্যটা বৃহৎ শিল্প। যেহেতু কিংবা শব্দটার জন্য দুটাই কারেক্ট, সো এই ধরনের কোনো কোয়েশ্চেন যেটা একটু আগে আমি দিয়েছিলাম কুটির আর মাঝারি শিল্পের মধ্যে, সেটা বৃহৎ আর মাঝারি শিল্পের মধ্যে আসবে না। একটু দেখে নিই যারা আমাদের সাথে কমেন্ট সেকশনে আছো তারা কি আমার সাথে একমত কিনা। আচ্ছা, ওকে, সো ফার কোনো ধরনের আর কোনো মিস্টেক হয় নাই। আর আমি শিওর আমার মির্জা যিনি আমাদের সাথে ক্লাসে আছো সে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং ফার্দার কোনো ভুল হলে আমাকে সেটা তুমি দেখাই দিবা। আচ্ছা, তো কথা বলছিলাম যে এই 3 ধরনের বাংলাদেশের শিল্প নিয়ে
এখন প্রশ্ন হচ্ছে 3 ধরনের শিল্প তো যে যার মতো কাজ করছে, তাহলে ওদেরকে আমি আরো বেটার করার জন্য কি করতে পারবো? তার মানে হচ্ছে ওদের বাংলাদেশের শিল্পটাকে বিকাশ করার জন্য আমি কি করতে পারবো? বিকাশ বলতে বুঝাই নেই যে টাকা পাঠাইতে হবে, হ্যাঁ, বিকাশ বলতে বুঝাচ্ছি এই 3টা শিল্পকে উন্নত করার জন্য তুমি কি করতে পারো। তোমার বই অনুযায়ী যদি যাই, তাহলে বলা আছে তোমার বইতে কাঁচামালের সরবরাহ করতে হবে, তাই না? কাঁচামাল সরবরাহ করতে হবে, দেন তোমাকে ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ দিতে হবে, আর্থিক সুবিধা দিতে হবে। আচ্ছা, আমি বাইরে থেকে সাউন্ড পাচ্ছি অনেক, আমি জানি না সাউন্ডটা কোথা থেকে আসছে, বাট একটু দেখবে কি বাইরে কি কোনো সাউন্ড হচ্ছে কিনা, আমার মনে হয় অডিয়েন্সের সমস্যা হতে পারে। ওকে, সো কাঁচামালের সুবিধা দিতে পারো, আর্থিক সুবিধা দিতে পারো। এছাড়াও যেহেতু এটা আমাদের বইতে আছে, সো আদার দেন টেক্সট দেখি তো আর কিছু করা যায় কিনা। আমি এখন একটা টার্মিনোলজি বলবো, যারা যারা সেটা জানো কমেন্ট সেকশনে আমাকে একটু বলে দিও, এবং যারা জানো না গুগল করার দরকার নেই, আজকে লাইভ ক্লাস থেকে সেটা শিখে নিব। জিআই এই টার্মটা যারা জানো আমাকে একটু কমেন্ট সেকশনে ঝটপট একটু বলে দাও তো, জিআই বলতে কি বোঝায়? জিআই খুব ফাস্ট, যারা যারা জানো আমাকে একটু বলে দিও। আচ্ছা, ওকে, যারা ক্লাসে আছো একটু ঝটপট আমাকে বলে দাও তো জিআইটা কেউ জানো কিনা। না জানলে বলে দাও আপু জানি না, ডাজন্ট ম্যাটার। যদি জানো তাহলে একটু আমাকে ঝটপট বলে দাও। আচ্ছা, এমডি মাবু বলেছো হাই। হাই ভাইয়া। ওকে, তুমি কি জিআই মানে জানো? জিওআই হয় নাই সামিন, আরেকবার একটু ট্রাই করো, আমি আরেকটু সময় দিচ্ছি তোমাকে। যদি তুমি জিআইটার মানে জেনে থাকো আমাকে একটু ঝটপট বলে দিতে পারো, না জানা থাকলে কোনো আপত্তি নেই। গভর্নমেন্ট ইনকাম, নাইস ট্রাই। ঈশান, নো ইটস নট গভর্নমেন্ট ইনকাম। জানি না, ওকে, দ্যাট ওয়াজ আ ভেরি জেনারেস অ্যান্সার, জানি না, ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা বলে দিই জিআই বলতে কি বোঝায়। জিআই বলতে বোঝায়, একটু খেয়াল করো, জিওগ্রাফিক আইডেন্টিটি, জিওগ্রাফিক্যাল আইডেন্টিটিও বলা যায়। সো দিস স্ট্যান্ডস ফর জিআই। জিআই স্ট্যান্ডস ফর জিওগ্রাফিক আইডেন্টিটি। তাহলে জিওগ্রাফিক আইডেন্টিটি বলতে কি বোঝায়, এবং আমি কেন হঠাৎ করে এটার কথা বললাম? এটার কথা বললাম যে জিওগ্রাফিক আইডেন্টিটি হচ্ছে কিছু পণ্যের অরিজিনালিটি নির্দেশ করে। ফর এক্সাম্পল, ইলিশ মাছ বাংলাদেশে, আচ্ছা, জিআই যেটা জিওগ্রাফিক আইডেন্টিটি, এটা হচ্ছে মনে করো কোন একটা প্রোডাক্ট, তাই না? এই প্রোডাক্টটার অরিজিনালিটি নির্দেশ করে। অরিজিনালিটি হচ্ছে এই প্রোডাক্টটা আসলে কোথা থেকে উদ্ভূত, কোথায় অরিজিনেটেড, এটা কোন দেশের প্রোডাক্ট। যেই দেশের প্রোডাক্ট সেই দেশের হয়ে এটাকে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টির, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ওরা এই অরিজিনালিটিটা নির্দেশ করার জন্য ওকে একটা জিআই দেয়, বলে যে ইলিশ মাছ বাংলাদেশে উদ্ভূত। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি যখন বলে দেয় যে ইলিশ মাছ বাংলাদেশে উদ্ভূত, তার মানে বাংলাদেশ ইলিশ মাছের জিআই, জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি পেয়েছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যখন বিদেশে কোথাও ইলিশ মাছ এক্সপোর্ট করছো, সেই এক্সপোর্টেড ইলিশ মাছগুলা মানুষ যথাযথ দাম দিয়ে, বারকোড রিডার দিয়ে রিড করে তখনই কিনতে রাজি হবে যখন দেখবে এটা বাংলাদেশে প্রস্তুত করা, মানে বাংলাদেশ থেকে আহরণ করা হয়েছে। এটার কারণ কি? বাংলাদেশে উদ্ভূত একটা প্রোডাক্টের কোয়ালিটি অন্য যে কোনো জায়গার কোয়ালিটি থেকে বেটার হবে। তো এটা হচ্ছে বাংলাদেশের ইলিশ মাছকে দেওয়া একটা জিআই, জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি। আমাকে ঝটপট একটু বলে দাও তো বাংলাদেশে আর কোন প্রোডাক্টকে জিআই দেওয়া হয়েছে? যারা জানো একটু ঝটপট আমাকে কমেন্ট সেকশনে বলে দিতে পারো। আচ্ছা, অনন্ত, এটা জেনারেল ইনকাম ছিল না, সো আশা করছি এখন তুমি বুঝতে পেরেছো কেন জেনারেল ইনকাম ছিল না। আচ্ছা, আমি ওয়েট করছি, যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলতে পারো আর কোন প্রোডাক্টকে বাংলাদেশে জিআই দেওয়া হয়েছে ইলিশ মাছের আগে। ইলিশ মাছ লেটেস্ট জিআই পাট। আরমান হোসেন, পাটটা নিতে পারছি না, রাইট অ্যান্সার গোল্ডেন ফাইবার। সামিন, আমি নিজেই বলে দিই অ্যান্সারটা, যেহেতু আমরা আজকে সবাই লাইভ ক্লাসে একবারে যে শিখে যাবো, ঠিক আছে? জামদানি। বাংলাদেশের এই দুটো প্রোডাক্টকে জিআই দেওয়া হয়েছে। প্রথমত জামদানি ছিল, মনে পড়ছে সবার একটু করে, নিউজ পেপারে কিন্তু বড় করে লেখা দিয়েছিল, তাই না? যে জামদানি এবং ইলিশ মাছ, দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস তুমি এই দুটা প্রোডাক্ট
যখন বিদেশে এক্সপোর্ট করছো তখন বাংলাদেশ থেকে যখন এই দুটা প্রোডাক্ট বিদেশে যাবে ওরা ম্যাক্সিমাম প্রাইস দিয়ে এটা কিনে নিবে। এটা হচ্ছে জিআই দেওয়ার একটা বেনিফিট। সো বাংলাদেশের অনেক প্রোডাক্ট আছে তাই না? কথা বলছিলাম নকশি কাঁথা নিয়ে, কথা বলছিলাম বাকরখানি নিয়ে। কোথায় গেল সেই প্রোডাক্টগুলা? সেই প্রোডাক্টগুলোকে কেন বাংলাদেশ এখনো জিআই দিতে পারছে না? নিশ্চয়ই বাংলাদেশ জিআই দেওয়ার চেষ্টা করছে এবং আশা করি অদূর ভবিষ্যতে কোনো না কোনো এক সময় অবশ্যই আমরা জিআই পেয়ে যাব। তো যখন পরীক্ষার হলে তুমি লিখবে যে বাংলাদেশের শিল্প বিকাশের জন্য কি কি করা উচিত, অ্যাপার্ট ফ্রম দিস যেগুলো তোমার টেক্সট বুকে আছে, তুমি যদি লিখো জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি দিতে, যেটা কিনা ইলিশ মাছ এবং জামদানি শিল্পকে দেওয়া হয়েছে, তাহলে চিন্তা করো টিচারের তোমার সম্পর্কে ইমপ্রেশনটা অবভিয়াসলি বেড়ে যাবে। সিন্স এসএসসি পরীক্ষার আগে সেই টিচারের সাথে তোমার কখনো দেখা হয়নি, পরবর্তীতে হয়তো আর হবে না। তো আশা করা যাচ্ছে যে যেহেতু তোমার সাথে তার আর কখনো দেখা হবে না, তো ওই পরীক্ষার খাতাটার মাধ্যমেই তোমার তাকে ইমপ্রেস করতে হবে, তাই না? ইমপ্রেস করা খুবই টাফ কাজ, তো স্পেশালি টিচারদেরকে। তো ইমপ্রেস করার জন্য তুমি এমন কিছু লিখো যেটা কিনা বাংলাদেশে অস্তিত্ব আছে, টিচারও জানেন, এবং এমন খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না, খুবই অর্ডিনারি। ইলিশ মাছ জামদানি কে না চিনে? তো ওদের যে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, তুমি এই ইনফরমেশনটা পাস অন করো এসএসসি পরীক্ষায়, দেখো তোমার খাতার মানটা কতটা বেড়ে যায়। তো যারা ক্লাসে আছো একটু দেখে নি কারো কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, চিংড়ি কাঁকড়া, এক্স্যাক্টলি। তুলি খুব ভালো একটা কথা বলেছো যে বাংলাদেশের চিংড়ি কাঁকড়া যেটা বাংলাদেশ থেকে উদ্ভূত, সেটাকে কোনো একটা নামকরণ করে আমরা মানে এটা জিআই এর জন্য অ্যাপ্লাই করতে পারি। আল মামুন, তুমি বলেছিলে জামদানির কথা। আই এম সো সরি, আমি তোমার অপশনটা আগে দেখিনি। ইয়াস, বাংলাদেশ থেকে জামদানিকে প্রথমত জিআই দেওয়া হয়েছিল। আচ্ছা, যারা ক্লাসে আছো, প্রশ্ন করেছো ফয়সাল জিআই কি? ভাই আমি লিখে দিয়েছি এখানে, জিআই হচ্ছে জিওগ্রাফিক আইডেন্টিটি, যেটা বাংলাদেশ থেকে জামদানি এবং ইলিশ মাছকে দেওয়া হয়েছে বিকজ এটা বাংলাদেশের অরিজিনেটেড, অর্থাৎ উদ্ভূত। ঠিক এরই সাথে আমরা আমাদের পূর্ববর্তী টপিকগুলো যেহেতু কমপ্লিট করেছি, আমরা পরবর্তী টপিকের দিকে আগাই, যেটা কিনা ব্যবস্থাপনা। তো যখনই তুমি যে কোনো একটা শিল্প বা ব্যবসায় করছো, সেই ব্যবসাটাতে নিশ্চয়ই তুমি চাও সফল হতে। সফল হতে গেলে তোমার কি করতে হবে? আমাদের যে চারটা মৌলিক উপকরণ ছিল তাই না, মূলধন, ভূমি, সংগঠন এবং শ্রম, এদের মধ্যে একটা কম্বিনেশন আনতে হবে। কেন কম্বিনেশনটা আনতে হয়? কম্বিনেশন আনতে হয় বিকজ মানুষ ব্যবসায় কেন করে? একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে না? লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে মুনাফা করা। আচ্ছা, তো যখন আমি ব্যবসায়টা মুনাফা অর্জন করার জন্য করতে চাই, তখন এটা নিশ্চয়ই ব্যবসায়ের যারা মালিক পক্ষ বা ব্যবসার সাথে সম্পৃক্ত পক্ষ, নিশ্চয়ই এটা ওদের একটা লক্ষ্য। একটু দেখে নি ব্যবসার পক্ষগুলো তাহলে কারা কারা হয়। ডেফিনেটলি যারা আমাকে মূলধন সরবরাহ করে। মূলধন কে কে দেয়? মূলধন দেয় মালিক, নাম্বার ওয়ান, বৃহদায়তনের ক্ষেত্রে শেয়ার হোল্ডার্স। আর আরো একটা কে দেয়? ব্যাংক। তাহলে এরা আমাকে মূলধন দিচ্ছে, মালিক পক্ষ, এবং আমার যারা পাওনাদার, যাদের কাছ থেকে আমি ধারে পণ্য সামগ্রী কিনছি, যারা আমার ক্রেতা, পণ্য সামগ্রী বিক্রি করছি, এবং জনগণ, সরকার, এরা সবাই আমার বিভিন্ন ধরনের পক্ষ। এই সবগুলা পক্ষ কি চায়? সবগুলা পক্ষ আমার কাছ থেকে ভিন্ন ভিন্ন জিনিস আশা করে। আমি বলতে এখানে ব্যবসাকে বোঝাচ্ছি। আর ঠিক সেই ব্যবসায় প্রতিষ্ঠানে আরো কিছু মানুষ কাজ করে। এই মানুষগুলা যারা হচ্ছে শ্রমিক বা আমার এখানকার কর্মচারী। এখন একটু দেখি তারা কি চায়। তারা চায় নির্দিষ্ট সময় শেষে তাদের যেন বেতনটা ঠিকমতো পরিশোধ করা হয়। তারা চায় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত প্রফিট বা মুনাফা তৈরি করতে। এই মুনাফাটার উপর তারা নির্দিষ্ট হারে একটা বোনাস পায়। তো তারা চায় ওই বোনাসটা অ্যাভেইল করতে। ওরা কিন্তু বলে নাই যে ব্যবসাটা অনেক উঁচু হোক, অনেক নাম করুক, অনেক সুনাম হোক। ওরা কি চায়? ওরা যে নিজস্ব সুবিধাগুলো চায়, পার্সোনাল বেনিফিটটা চায়। এই যে দুটা মানুষের দুটা পক্ষ, ব্যবসার দুটা পক্ষ যে দু ধরনের জিনিস চায়, দু ধরনের লক্ষ্যের মধ্যে আমাকে একটা সমন্বয় সাধন করতে হয়। দ্যাট মিনস প্রাতিষ্ঠানিক লক্ষ্যটাকে আমার বড় করে দেখতে হয়। তো এই প্রাতিষ্ঠানিক লক্ষ্যটা অর্জনের জন্য কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানের অন্যান্য পক্ষকে দিয়ে কাজ আদায় করে নেওয়ার কাজটাকে বলা হয় ব্যবস্থাপনা। এবং এই ব্যবস্থাপনাটা করার জন্য আমরা কিছু রুলস ফলো করি, যেটাকে বলা হয় রুল অফ থাম।
যেহেতু ব্যবসায় ব্যবস্থাপনা নিয়ে কোশ্চেন করেই ফেললাম, একটা ছোট প্রশ্নের একটু ঝটপট আমাকে অ্যান্সার করে দাও। প্রশ্নটা হচ্ছে আধুনিক ব্যবসায়ের জনক সংক্রান্ত। একটু ঝটপট আমাকে বলে দাও যে আধুনিক ব্যবসায়ের ব্যবস্থাপনার জনক কে? ঠিক আছে, আধুনিক ব্যবস্থাপনার জনকের নামটা আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে বলে দিও। আমি ওয়েট করছি তোমার অ্যান্সারের জন্য। আমি ABCD দিয়ে তোমার জন্য ইজি করে দিয়েছি অপশনের অ্যান্সারটা করা। তো কমেন্ট সেকশনে একটু বলে দাও রাইট অ্যান্সারটা। কটলার। কটলার ব্যবস্থাপনার জনক নাকি বিপণন অর্থাৎ মার্কেটিং এর জনক? হেনরি ফেওল। আচ্ছা, ডেনরি ফেওল লিখে ফেলছো ভুলে, আই আন্ডারস্ট্যান্ড। হেনরি ফেওল ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আমি নামটা বলে দিচ্ছি, আশিকের। আচ্ছা, বি বলেছো সাইফুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ইটস নট কটলার, ঈশান, ইটস হেনরি ফেওল। আচ্ছা, হেনরি ফেওল, থ্যাংক ইউ সো মাচ। ওয়াসিফ আমাদের সাথে ক্লাসে আছো। আচ্ছা ওয়াসিফ, থ্যাংক ইউ সো মাচ রাইট অ্যান্সারটা করার জন্য। টেইলার অ্যান্সার করেছো হাসান, রিয়াদ, both of you guys, it's not ফ্রেডরিক উইনস্লট টেইলার, এটা অ্যান্সার হচ্ছে হেনরি ফেওল। ফ্রেডরিক উইনস্লট টেইলার উনি যেটা করেছিলেন, তিনি হচ্ছেন আমাদেরকে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, তিনি এটার জনক। ঠিক আছে, তো আমাদের ব্যবস্থাপনার, আধুনিক ব্যবস্থাপনার জনক রাইট অ্যান্সারটা হচ্ছে হেনরি ফেওল। এরই সাথে একটু চলে যাই, তাহলে ব্যবস্থাপনার কাজগুলা কি কি এটা একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন। যে তুমি ব্যবস্থাপনার কথা বলছো যে সবার লক্ষ্য একসাথে করবা, কিভাবে করবা? তো যেভাবে করব, প্রথমে যেটা করি, একটা খুব ছোট একটা সাইকেল আমরা ফলো করি। ঠিক আছে, সাইকেলটা একটু বলি কি। প্রথমত আমাকে কিছু প্রশ্নের উত্তর করতে হয় ভবিষ্যৎ সংক্রান্ত। তো ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর করি আমরা প্ল্যানিং এর মাধ্যমে, অর্থাৎ পরিকল্পনা। আচ্ছা, পরিকল্পনা হয়ে গেল। এখন পরিকল্পনা করার পর তোমার হাতে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে, মানব সম্পদ, অমানবীয় সম্পদ, তাই না? এই মানব সম্পদ, অমানব সম্পদ গুলাকে ভাগ করে দেওয়ার কাজটা করে সংগঠন। এখন তোমার এই মানব আর অমানব সম্পদ ভাগ করার পর দেখলা নতুন কিছু মানুষ লাগবে কাজ করার জন্য। তো সেই নতুন মানুষগুলাকে আমরা বলবো কর্মী সংস্থান করা। কর্মী সংস্থানের মাধ্যমে আমি কি করি? কর্মী সংস্থানের মাধ্যমে আমি নতুন মানুষ নিয়েও আসি, কেউ ভালো করলে প্রমোট করি, খারাপ করলে তাকে ডিসমিস করে দেই। ওকে, এটা ছিল কর্মী সংস্থান। এখন যে নতুন মানুষগুলোকে নিয়ে আসলা, ওদেরকে তো তোমার বলতে হবে যে ভাই আমাদের এইবারের লক্ষ্য এটা, আমি এবার 5% সেলস বাড়াতে চাই, আমি এবার চাই যে আমার মার্কেটে ক্রেতার সংখ্যা যেন 5% বেড়ে যায়। তো এই যে আমি আমার কাছ থেকে একটা কিছু তাকে নির্দেশ করলাম, এটাকে আমরা বলবো নির্দেশনা। ফাইনালি আমার নির্দেশনা অনুযায়ী সে কাজ করলো, কাজ করতে করতে at some point of time সে খুব বোর হয়ে গেল, মানে সারাদিন কাজ করি ভাই, এখন তো ভালো লাগে না। তো তাকে ভালো লাগানোর জন্য আমি কি করতে পারি? ভালো লাগানোর জন্য বলতে পারি যে আচ্ছা আপনি তো অনেকক্ষণ কাজ করলেন, লাঞ্চ ব্রেক নিলেন, এখন তো আপনার ঘুম পাচ্ছে, কাজ করেন আপনি 10 মিনিটের একটা ব্রেক নেন। ব্রেকটা একটা নাম দিলাম, কি নাম? ব্রেকটার নাম দিলাম কফি ব্রেক। আপনি একটা কফি ব্রেক নিয়ে আসেন। যখনই বলবে একটা কফি ব্রেকে যান, তাহলে লোকটা একটু এলিভেটেড হবে, তখন কফি খাওয়ার পর সে একটু বেটার ফিল করবে, আবার এসে কাজে খুব উৎফুল্লতার সাথে কাজ করতে পারবে। কি হবে যদি একটা বড় এক্সিকিউটিভ বলে ভাই আমার তো এখন আর এই কোম্পানিতে ভালো লাগে না? বলতে পারে। একটা বড় এক্সিকিউটিভকে তাহলে তুমি কফি ব্রেক দিয়ে খুশি করতে পারবে না। আমি বলে যাচ্ছে ঠিক আছে কাজ করি, আপনার জন্য একটা গাড়ির ব্যবস্থা করি, তাতে যদি আপনার ভালো লাগে আপনি বলেন আপনার কি মডেল পছন্দ। সি, প্রত্যেকটা স্টেপে স্টেপে মানুষের মোটিভেশনটা ডিফারেন্ট হয়। কেউ 1 কাপ কফি পেলে খুশি হবে, কেউ গাড়ির মডেল আপডেটেড না হলে খুশি হবে না। কাকে কিভাবে খুশি করতে হয় এটা অর্গানাইজেশনে যেই ধাপে করা হয় সেটাকে আমরা বলি প্রেরণা দেওয়া বা মোটিভেশন দেওয়া। মানে তুমি তোমার কর্মীদেরকে মোটিভেটেড করছো। আচ্ছা গেল প্রেরণা। প্রেরণা দেওয়ার পর ফাইনালি এখন যে কাজ হচ্ছে সেটা কি প্ল্যান মতো হচ্ছে কিনা এটার সাথে একটা ক্রস চেক করা হয়। ক্রস চেকটাকে আমরা বলি নিয়ন্ত্রণ। এবং নিয়ন্ত্রণ করার পর কি হয়, পরবর্তী কাজে এই স্টেপে যদি কোনো ভুল থাকে সেটা যেন পরবর্তী স্টেপে না যায়, এই জন্য নতুন করে পরিকল্পনা করা হয়। তো এই পুরাটা ছিল আমাদের জন্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে একটা শব্দ না বললেই না, ম্যানেজমেন্টে আমরা একটা ওয়ার্ড ইউজ করি 6M।
6M বলতে বোঝাই এন্টায়ার ম্যানেজমেন্টকে। কি কি জিনিস ম্যানেজ করব? একটা ছড়ার মতো অনেকটা, ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মানি, মার্কেট। সো মানুষ, ম্যান, ম্যাটেরিয়াল, আমার যা কাঁচামাল আছে, ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, যন্ত্রপাতি, মেথড, প্রক্রিয়া, কোন প্রক্রিয়ার মধ্যে কাজ করব, মানি, টাকা পয়সা, অ্যান্ড মার্কেট, আমার যারা ক্রেতা রয়েছে, এদের সবাইকে কন্ট্রোল করে আমার ম্যানেজমেন্ট করা হয়। এদের সবাইকে মিলিয়ে আমার ব্যবস্থাপনা, ইন্টারনাল অর এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে কর্পোরেটস এর ভেতরে, এক্সটার্নাল হচ্ছে কর্পোরেটস এর বাইরে। টোটালটাই তোমাকে ম্যানেজ করতে হয়। এই জন্য বলা হয় যে 6M, ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মানি, মার্কেট। দেখে নি কমেন্ট সেকশন যারা আছো তাদের কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? পরিকল্পনা, ধারণা, সমন্বয় সাধন। আচ্ছা, তুমি আমাদের সাথে জয়েন করে পরপর টপিক গুলো বলছিলে, থ্যাংক ইউ সো মাচ। লালন, তুমি 6M টাকে বর্ণনা করেছো খুবই সুন্দর করে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন তাহলে আমরা একটু ইন ডিটেইলে দেখি যে কোনটার কাজটা কি কি। শুরু করছি পরিকল্পনা দিয়ে। পরিকল্পনা যেহেতু বলছিলাম ভবিষ্যৎ সংক্রান্ত, ভবিষ্যতে কাজ, তার মানে কিছু কোয়েশ্চেন্স এর আমাকে অ্যান্সার করতে হয়। কোয়েশ্চেন গুলো হচ্ছে WH কোয়েশ্চেন। আমরা সবাই জানি যে WH কোয়েশ্চেন বলতে বোঝায় when, what, where, how, এই ধরনের কোয়েশ্চেন গুলা। তার মানে হচ্ছে আমার কত টাকা মূলধন লাগবে, কত টাকা মূলধন, কে কাজ করবে, সেই সবগুলোর মধ্যে একটা কোয়েশ্চেন আছে। কে কাজ করবে, কি লাগবে, এই ধরনের কোয়েশ্চেন গুলার অ্যান্সার করার মাধ্যমে আমরা একটা প্ল্যান করি। এই প্ল্যানটা হচ্ছে ব্যবস্থাপনা, যে আমার এখানে কারা কারা কাজ করবে, যারা কাজ করবে কত টাকা দিব ওদেরকে, বা যারা কাজ করবে ওদের নির্দেশনা কে দিবে, কে কোন হায়ারার্কিতে থাকবে, এই ধরনের ডিসিশন মেকিংটাকে বলা হয় পরিকল্পনা করা। কিংবা তুমি ব্যবসায় করছো, তুমি এখন চাচ্ছ যে আমার বিক্রয় 5% বৃদ্ধি পাক। 5% বিক্রি বৃদ্ধি করার জন্য কত ক্যাপিটাল দিতে হবে, অর্থাৎ কত টাকা মূলধন দিতে হবে, এটার পিছনে কোন কোন মানুষ কাজ করবে, কাকে কোন দায়িত্ব দিব, এই যে প্ল্যান করছি, কোয়েশ্চেন করছি, অ্যান্সার করছি, কোয়েশ্চেন করছি, অ্যান্সার করছি, এই প্রসেসটাই হচ্ছে আমার জন্য পরিকল্পনা। নেক্সট, সংগঠন। পরিকল্পনা করে ফেললাম, তাহলে এখন সংগঠন করব। এই যে বলছিলাম বিক্রয় 5% যেন বেড়ে যায়, তাহলে সংগঠন কি করতে হবে? সংগঠন হচ্ছে আমার ব্যবসায়ের সম্পদগুলোকে বন্টন করা। এখন সম্পদগুলো কি কি হতে পারে? সম্পদ হতে পারে একটা মানবীয় সম্পদ, যেটা কিনা আমার শ্রমিক অর্থাৎ আমার হিউম্যান রিসোর্স। আর একটা হচ্ছে অমানবীয় সম্পদ। সেটা কি? সেটা কিছুই না, সেটা আমার অর্থ, যন্ত্রপাতি, কাঁচামাল, সময়। কেন? বিকজ এগুলো আমি ডিস্ট্রিবিউট করব আমার হিউম্যান রিসোর্সের সাথে। সো এটা ছিল আমার সংগঠন। সংগঠন করার জন্য আর কি করা হয়? সংগঠন করার জন্য আমরা দায়িত্ব বন্টন করি। দায়িত্ব বন্টন, খেয়াল করে দেখবে যখন তুমি কাউকে দায়িত্ব দিচ্ছ একটা কাজের, তখন তোমার তাকে কিছু ক্ষমতা দিতে হয়। ঠিক আছে? তুমি যে কাউকে বলবা যে 5% সেলস বৃদ্ধি করার জন্য তুমি এখন থেকে তোমার আন্ডারে আরো 2জন এক্সিকিউটিভ নিয়ে কাজ করবে, তাহলে ওই 2জন এক্সিকিউটিভের উপর নিশ্চয় ওর একটা ক্ষমতা থাকবে। তাহলে দায়িত্ব আর ক্ষমতা সবসময় একই কয়েনের দুটা পিঠ। কেন? কারণ একই সাথে যদি দায়িত্ব আর ক্ষমতা দেওয়া না হয়, তুমি যাকে দায়িত্ব দিচ্ছ তার কথা কেউ শুনবে না। আর যার হাতে ক্ষমতা, তাকে যদি কোনো দায়িত্ব বা কাজ করতে না বলো, কোনো কিছু অ্যাসাইন করে না দাও, তাহলে এটা ক্ষমতার অপব্যবহার হয়। এই কারণে দায়িত্ব ক্ষমতায়ন যদি একসাথে করা হয়, তখন সেটা একটা প্রপার অর্গানাইজেশন হয়। নেক্সট চলে যাচ্ছি কর্মী সংস্থানে। কর্মী সংস্থান, ওকে, কর্মী সংস্থান যখন আমি নতুন করে লোক নিয়োগ করছি, একই সাথে নিয়োগ করব এবং বাদ দিব। সো কর্মী সংস্থান হচ্ছে যখন আমি কাউকে পদোন্নতি করি, যখন নতুন করে কর্মী নিয়োগ করি, যখন আমি কোনো পুরাতন কর্মীকে কোনো কাজ খারাপ করার জন্য ছাঁটাই করি। সো এই সম্পূর্ণ প্রসেসটাকে আমরা বলে থাকি কর্মী সংস্থান।
কেবলমাত্র কর্মী নিয়োগ মানেই কিন্তু কর্মী সংস্থান না। কেউ যদি ভালো করে তুমি তাকে আর একটা পোস্টে দিয়ে দিচ্ছ না, তাকে একটা প্রমোশন দিচ্ছ। যখন প্রমোশন দেই তখন নিশ্চয়ই সেই লোকটা তার আগে যেই লেভেলে ছিল ওই লেভেল থেকে এক ধাপ উপরে ওঠে, তাই না? ওপরেও তো একটা পোস্ট ছিল, তখন ওখানে গিয়ে তার নতুন স্যালারি হয়, তার নতুন সুযোগ সুবিধা, ওটা নতুন একটা পোস্ট, নতুন একটা টাইটেল। এই কারণে এটা একটা নতুন কর্মী সংস্থান। সেম, তুমি যদি কাউকে ছাঁটাই করে দাও তাহলে তোমার এখান থেকে একজন কর্মী কমে যাচ্ছে, এটাও তোমার একটা কর্মী সংস্থান। এরই সাথে চলে যাই আমাদের পরবর্তী টপিকে, কর্মী সংস্থানের পর যেটা ছিল নির্দেশনা দেয়া। আচ্ছা, নির্দেশনা। ওকে, নির্দেশনাটা তাহলে কি? নির্দেশনা হচ্ছে যখন বললাম আমি চাই এই বছর আমার 5% বিক্রয় বৃদ্ধি পাক, বিক্রয় যদি 5% বৃদ্ধি পায়, এটা আমি বলি, এই বিক্রয় 5% বৃদ্ধি করার জন্য নিশ্চয়ই আমাকে আরো অনেকগুলো ডিসিশন নিতে হবে, এবং এই ডিসিশনটা আমাকে পরবর্তীতে যারা আছে তাদের কাছে ডিসেমিনেট করতে হবে, অর্থাৎ তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই কাজটাকে বলে থাকি আমরা নির্দেশনা। একটু দেখে নিই কমেন্ট সেকশন যারা আছো, কারো কি কিছু কোয়েশ্চেন আছে কি না। আচ্ছা, আইসিটি ক্লাসের জন্য আমাদেরকে তাসকিন বলেছো, থ্যাংক ইউ সো মাচ তাসকিন। তাসকিন, আমার মনে হয় যে তুমি তোমার আইসিটি ক্লাসের রুটিনটা খুব শীঘ্রই পেয়ে যাবে। আমার মনে হয় যে আইসিটি ক্লাসের জন্য আমাদের সাথে আছে তানি আপু। তানি আপু কিন্তু খুব ভালো আইসিটি ক্লাস নিয়েছেন লাইভ কিছুদিন আগে। সো নেক্সট যেদিনই আমাদেরকে রুটিনটা পাবলিশ করা হবে, আমি আশা করি তুমি সেটা লাইভ ক্লাসে থাকলে পেয়ে যাবে। অলরাইট, চলে যাচ্ছিলাম নির্দেশনা থেকে পরবর্তীতে আরেকটা টপিকে। নির্দেশনার পর ছিল প্রেষণা। প্রেষণা সংক্রান্ত একটা কথা আমি ফার্স্টে বলেছিলাম যে কফি ব্রেকের কথা, তাই না? এই কফি ব্রেক একটা অনেক বড় একটা মোটিভেশন। কেন? বিকজ তুমি কাজ করতে করতে বোর হচ্ছ, কোন পয়েন্টে গিয়ে তোমাকে কফি ব্রেকটা দেওয়া উচিত এই ডিসিশনটা কে নিবে? ম্যানেজমেন্ট। তো এই ডিসিশনটা নেওয়ার ফলে তোমার কাজের মধ্যে একটা নতুন গতি চলে আসবে। এটাই হচ্ছে আমাদের প্রেষণা। প্রেষণাটা হতে পারে আর্থিক, হতে পারে অনার্থিক। যদি অনার্থিক হয়ে থাকে তাহলে কফি ব্রেক দিয়েই খুশি করা যাবে, যদি আর্থিক হয়ে থাকে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে ভাতা হয়তো বা বৃদ্ধি করতে হতে পারে। ওকে, সো এরপর প্রেষণা দিয়ে দিলাম। ফাইনালি সমন্বয় করব। সমন্বয় হচ্ছে সবার মধ্যে যখন একটা কম্বিনেশন বিল্ড আপ করবে, কারো কাছে সম্পদ আছে, কারো কাছে আছে হিউম্যান রিসোর্স, কারো কাছে আছে সময়। এই তিনটার মধ্যে কম্বিনেশন করলে কেবল তখনই আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে এফিসিয়েন্সি বাড়বে, অর্থাৎ দক্ষতা বাড়বে। এটাই ছিল সমন্বয়। অ্যান্ড লাস্টলি আমি একদম শুরুতে কি বলেছিলাম? পরিকল্পনা। তো সেই পরিকল্পনার সাথে একেবারে শেষে আমার দেখতে হবে আমার কাজের গতিটা আদৌ মিলছে কি মিলছে না, অর্থাৎ পরিকল্পনা যা ছিল, যেটা কিনা আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের সাথে আমার অ্যাকচুয়াল পারফরমেন্সের মিল আছে নাকি নেই। যদি আমার পারফরমেন্সের সাথে প্লাস হয় তা ভালো, যদি মাইনাস হয় তখন সেটা আমার জন্য খারাপ। অর্থাৎ যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটিগুলা আমাকে সংশোধন করতে হয়, এবং এই পর্যায়টাকে বলা হয় নিয়ন্ত্রণ করা। এই পুরো ব্যবস্থাপনাটার পর আমরা নির্দেশনার কিছু ভাগ দেখব। নির্দেশনা যখন তুমি কাউকে প্রদান করছো তখন সেটা 4 রকম হতে পারে। প্রথমটা ছিল গণতান্ত্রিক। গণতান্ত্রিক হচ্ছে যখন গণতান্ত্রিক নির্দেশনা কখন হয়? যখন তুমি তোমার সেন্ট্রাল পজিশন থেকে, অর্থাৎ একদম টপে আমাদের কারা থাকে? চেয়ারম্যান। চেয়ারম্যানের পর কে থাকে? সিইও, দেন ম্যানেজিং ডিরেক্টর, দেন তার আন্ডারে হতে পারে আমার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকতে পারে। একদম আগের ক্লাসে বলেছিলাম R&D এর কথা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। সো বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টস, এই ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের এক্সিকিউটিভরা কাজ করে, রাইট? তো যখনই বলছিলাম যে একদম টপ লেভেলে সিইও কোন একটা ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশনটাতে তুমি যদি তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা এক্সিকিউটিভের মতামত গ্রহণ করো, তাদের মতামতের ভিত্তিতে তুমি যদি কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করো, সেন্ট্রাল কোন একটা ডিসিশন নাও,
তখন সেটাকে আমরা বলে থাকবো গণতন্ত্র। কেন? বিকজ তুমি এখানে মেজরিটির মতামতের গুরুত্ব দিচ্ছ। এরপর রয়েছে গণতান্ত্রিকের পর খুব মজার একটা টার্মিনোলজি, মুক্ত নির্দেশনা, লাগামহীন নির্দেশনা। লাগামহীন নির্দেশনাটাকে বলতে আমরা বোঝাই যে প্রত্যেককে দায়িত্ব কর্তব্য দেওয়া আছে, তুমি নিজের মতো করে সম্পদ ব্যবহার করে ডিসিশন নাও। যেহেতু এখানে কোনো সেন্ট্রাল বডি ডিসিশন নেয় না, সে কারণে এটাকে বলা হয় লাগামহীন। তবে এর মানে এই না যে যে যার মতো ইচ্ছা মতো খুশি মতো করছে, ঠিক সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে তুমি এমন ভাবে করো যাতে করে তুমি নিজে একটা রেসপন্সিবল পাবলিক হও। তুমি যদি রেসপন্সিবল হও তখন খুব সুন্দর করে তুমি সেটাকে পালন করতে পারো। এরপর আরেকটা আছে স্বৈরতান্ত্রিক। আচ্ছা, স্বৈরতান্ত্রিক মনে করার জন্য তুমি জাস্ট একটা ফেস মনে রাখলে তোমার জন্য পুরো কাজটা অনেক ইজি হয়ে যায়। এবং কাজটা হচ্ছে হিটলারকে মনে রাখা। তুমি সিম্পলি হিটলারকে মনে রাখো, হিটলারের চেহারাটা মনে করলেই তোমার বাকি কাজটা ইজি হয়ে যাবে। যে স্বৈরতন্ত্রে কি করা হয়, হিটলার কি করতো, সেন্ট্রাল ডিসিশন মেকিং করতো এবং সে যা ডিসাইড করতো সবাইকে সেটাই করতে হতো, কারো কোনো ধরনের কোনো মতামত ছিল না। এবং এই কারণে হিটলারকে দিয়ে আমি স্বৈরতান্ত্রিকের সবকিছু মনে রাখতাম। সো যারা ক্লাসে আছে একটু দেখে নি কারো কোনো কমেন্ট সেকশনে কিছু বলার আছে কিনা। It depends on which span of control you are following. রবিন প্রশ্ন করেছো, it can be CTO, CEO, lots of others. রবিন, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এখানে সিইও বলেছি, ম্যানেজিং ডিরেক্টর বলেছি, খুবই এলিমেন্টারি একটা ফ্রেমওয়ার্ক দেখিয়েছি। এখন ইদানিংকার ব্যবসায়ের ক্ষেত্রে সিটিও থাকে, সিওও থাকে, বিভিন্ন ধরনের পদ সৃষ্টি হতে পারে এবং সেটা ব্যবসায় অনুযায়ী ডিফার করবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওকে, সো যারা ক্লাস করছিল তাদেরকে একটু জানিয়ে দিই, আজকের ক্লাসটা আমাদের এখানে আপাতত শেষ করছি। পরবর্তী ক্লাসে চেষ্টা করব বিজনেস স্টাডিজে অ্যাকাউন্টিং দিয়ে দেওয়ার। টিল দেন একটু জানিয়ে ক্লাসটা মিস করে গেছো কিংবা পরবর্তীতে এসে জয়েন করেছো, তোমরা কি করতে পারো। তোমরা আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যে একদম যদি হোম পেজে চলে যাই, আচ্ছা 10 মিনিট স্কুলের হোম পেজটার সাথে নিশ্চয়ই সবাই পরিচিত। হোম পেজে গিয়ে তুমি এসএসসি সেকশনে ক্লিক করো। তুমি দেখতে পাচ্ছ এসএসসি সেকশনের জন্য আমাদের অনেকগুলো ছোট ছোট নিচে বক্স আছে। ছোট ছোট বক্স গুলো থেকে তুমি 10 মিনিট স্কুলে এসএসসির যা কিছু আমাদের প্রোডাক্ট আছে সবকিছু দেখতে পারো। চলে যেতে পারো লাইভ ক্লাসে। লাইভ ক্লাসে লোড হচ্ছে। লাইভ ক্লাসটাতে যাওয়ার পর তোমার পছন্দের সাবজেক্ট অনুযায়ী তুমি পছন্দের লাইভ ক্লাসগুলো আরো একবার দেখে নিতে পারো। টিল দেন আজকে এখানেই রেখে দিচ্ছি, কথা হবে নেক্সট লাইভ ক্লাসে। টেক কেয়ার।